বৌমা, হাত চালিয়ে চিংড়ি মাছগুলো বেছে ফ্রিজে রেখে দাও। তোমার মিতু আপুর খুব পছন্দ এই চিংড়ি মাছ। মিতু আসলে ভালো করে রান্না করব আমি সেগুলো। মেয়েটা চিংড়ি মাছের কথা শুনলে বেশ খুশি হবে। 10 রমজান পার হয়ে বাড়িতে আসবে মিতু। আজ কেবল 5টা রোজা গেল। মাছ বাছতে বাছতে শাশুড়ি মায়ের কথা শুনছিলাম। হঠাৎ মায়ের কথা ভীষণভাবে মনে পড়লো। আমি চিংড়ি মাছ বলতে অজ্ঞান এত পছন্দ করি। মা ছোট মাছের মধ্যে একটা চিংড়ি মাছ পেলেও আমার জন্য আলাদাভাবে রেখে দিত। রোজা রেখে আজ খুব এই মাছ দিয়ে আমার ভাত খেতে ইচ্ছে করছে। কিন্তু এখন আমি শ্বশুর বাড়িতে থাকি। নিজের ইচ্ছে আশাগুলো অপ্রকাশিতই রয়ে যায়। মুখ ফুটে শাশুড়ি মাকে বলতে পারলাম না যে একটু মাছ রান্না করি মা, আমার খেতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি একটু খেতে চাইলে কি উনি মুখের উপর না করে দেন? এমন একটা ভাবনায় আর বলা হলো না। প্যাকেটে ভরে মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। শ্বশুর বাড়িতে এই প্রথম রমজান আমার। মায়ের একমাত্র মেয়ে হিসেবে বেশ সাহায্য সহযোগিতা করতাম মাকে সকল কাজে, কিন্তু এখানে দায়িত্বটা বড়, যার জন্য সামলে উঠতে হিমশিম খেতে হচ্ছে আমার। 5 মাস হলো বিয়ে হওয়ার। এর মধ্যে শাশুড়ি মায়ের সাথে থেকে এই বাড়ির সব নিয়ম কানুন ও রান্না শিখে ফেলেছি। জোহরের নামাজ আদায় করে একটু কোরআন শরীফ পড়ে রোজকার নিয়মের মতো আজও রান্নাঘরে ঢুকেছি রান্না করার জন্য। প্রচন্ড রোদ ও গরম, আজ গলা শুকিয়ে যাচ্ছে বারবার। শাশুড়ি মা তরকারি কাটছেন এসে দেখি। রোজ তাই করেন তিনি। তরকারিটা কাটা, ইফতার রেডি করা এবং সকলকে খেতে দেন তিনি। কি কি রান্না হবে তিনি বলে দেন। রমজান মাসে মায়ের বাবা মা এ বাড়িতেই থাকেন। বয়স্ক মানুষ, তাদের খাবারের তালিকাও ভিন্ন। তবে দুধ ও কলা পেলে তাদের আর কিছু লাগে না। বড় মাছ ভেজে নিয়ে তারপর ভুনা করতে হবে আজ। সেই সাথে সজিনা ডাঁটার তরকারি ও পানি কুমড়া ভাজি। একটা তরকারিও পছন্দ করি না আমি। ছোটবেলা থেকে এই এক মহা সমস্যা আমার। সব রকম খাদ্য গ্রহণ করতে পারি না। মা বলতো, তুই যা পছন্দ করিস আমি তোর জন্য তাই করে দিই। শ্বশুর বাড়িতে গেলে কিন্তু এমনটা পাবি না রে মা। আবারও মন খারাপ হয়ে গেল আমার। কিছুক্ষণ থেকে আমার ছোট ননদের 6 মাস বয়সের বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। রান্না করা বন্ধ রেখে তাদের ঘরে ছুটলাম। কারণ ছাড়াই কাঁদছে বাচ্চাটা। ওর মা সেটা দেখানোর পরও চুপ করাতে পারছে না। বাচ্চাটাকে কোলে নিয়ে একটু বাহিরে বের হলাম। রোদ বাহিরে, কিন্তু বাহিরে বের হওয়ার সাথে সাথে বাপ হয়ে গেল। সব ঝামেলা হবে বলে ছোট ননদ ছোট বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে এসেছে। মেয়েকেও এনলাম। সেখানে কিছুক্ষণ থেকে রান্নাঘরে আসলাম। কাজের খুব যায় আমার, কিন্তু মুখে বলতে পারি না। দুটো চুলা যা রান্না শেষ করতে করতে অনেক সময় লাগে। শহীদা প্রায় সাহায্য করে আমায়। মা রান্না ছাড়া কাজগুলো বেশি দেখে। ছোলা বুট, পেঁয়াজ, বেগুনি ও মিষ্টি পায়েস কিংবা সেমাই রোজ তৈরি করতে হয়। ইফতার তৈরি হয়ে গেলে খাবারের জন্য রান্না করা শুরু করি। ভাত ছাড়া সব রান্না ইফতারের আগে আগে রান্নাঘর থেকে চলে আসি। ইফতার করার পর পরিষ্কার করে চাল ধুয়ে পাতিলে দিই ভাতে। প্রথম ভাতের মার ফেলতে হতো আমার। হাতের মধ্যে খুব গরম লাগতো আগে, তবে আস্তে আস্তে পাতিল ঘুরিয়ে মার ফেললে গরম ভাবটা কম লাগে। রাতে সকলে একসাথে খেতে বসেছি। 10 জন মানুষ এক টেবিলে। সকলে আমার রান্না করা খাবার খাচ্ছে ও প্রশংসা করছে। দিন দিন আমার হাতের রান্না করা খাবারের স্বাদ বেড়েই যাচ্ছে এই বলে। কিন্তু আমি এসব খাবার ঠিকমতো খেতে পারি না বলে খুব সামান্য একটু ভাত খেয়ে উঠলাম। আমি না খেলেও কেউ দেখার নেই। যে মানুষটা রোজা রেখে সারাদিন এই রোদ ও গরমে সকলের জন্য রান্না করে, সে কি খাচ্ছে, সেদিকে কারো নজর নেই। ভীষণ কষ্ট হতে লাগলো নিজের ভিতর। আবারও বাসন পরিষ্কার করে ঘরে এসে শুয়ে পড়ল। আজ বেশ ক্লান্ত লাগছে শরীরটা। সে মানে আমার স্বামী ঘরে ঢুকলো। হাতে এক বাটি ফল ধুয়ে কেটে নিয়ে এসেছে আমার জন্য। আমি কিছু খেতে পারছি না কয়দিন থেকে, তাই সবগুলো ফল খাওয়াই দিল আমার। স্বামীর এমন ভালোবাসায় পূর্ণ আমি। ভাবতে লাগলাম, শ্বশুর বাড়িতে আর কেউ আমায় না বুঝলেও এই মানুষটা ঠিকই বোঝে, কিন্তু বেশি কিছু বলতে পারে না। পরে না কেউ বউয়ের শিষ্য বলে একটু কথা শোনায় হয়তো তাই। বিয়ের আগে ঘুম থেকে উঠে মা বাবা আমাকে ডাকতো। এখন আমাকে সকলের আগে উঠে সবকিছু রেডি করে সবাইকে ডাকতে হয়। এটাই নিয়ম মেয়েদের। আজ সেহরিতে কিছু খেতে ইচ্ছে করছে না। তাছাড়া ঘুম থেকে উঠে আমি খেতে পারি না। সামান্য একটু ভাত খেয়ে ছোটবেলা থেকে রোজা করছি। সবাই খেতে বসেছে। অনিচ্ছা সত্ত্বেও আমি বসতে যাব। এমন সময় শাশুড়ি মা বললেন, বৌমা একটু রান্নাঘরে যাও। সেখানে খাবারের আলমারিতে তরকারিটা একটা বাটি ঢাকা আছে, নিয়ে আসো সেটা। রান্নাঘর যাওয়ার সময় একটু রাগ হলো আমার। তরকারিটা বাটিটা আগেই আনতে পারে নাই সেই আমাকেই যেতে হতো। বাটি এনে টেবিলে রেখে খেতে বসলাম। শুধু ভাত নিয়েছি, তখনই শাশুড়ি মা অনেকগুলো চিংড়ি মাছ আমার প্লেটে তুলে দিলেন। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলাম, চিংড়ি মাছ কখন রান্না হলো মা? আমি তো এই মাছ রান্না করিনি। শাশুড়ি মা তখন বলল, বৌমা তুমি ভাত খাওয়া শুরু করো, আমি অযথা রাগের জন্য মনে
মনে ক্ষমা চেয়ে নিয়েই খেতে শুরু করলাম। দারুণ হয়েছে তরকারিটা মা। এ কথা শুনে মা মুচকি হাসছেন। আমি একটু লজ্জা পাচ্ছিলাম। কেমন ছোট মানুষের মতো মজা করে চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম আমি। রাতে ঘুমানোর আগে তোমার মায়ের সাথে কথা হয়, কথায় কথায় জানতে পারি চিংড়ি মাছ তোমার কত পছন্দ। আর চিংড়ি মাছ আনা হয়েছে বাড়িতে সে কথা তুমি তোমার মাকে কথা বলার সময় বলনি। পরে যদি জিজ্ঞেস করে চিংড়ি মাছ দিয়ে কেমন ভাত খাইলি, হয়তো সেই জন্য। মিতুর মতো তুমিও তো আমার মেয়ে, রোজা রেখে অতগুলো মাছ পরিষ্কার করলে, না ঘুমিয়ে উঠে একটু মাছ ভুনা করলাম তোমার জন্য। আর তুমি অনেক কিছু খেতে পারো না জানি, আজ থেকে তোমার যেমন চায় নিজে তৈরি করে খাবে, আমাকে জিজ্ঞেস করার অপেক্ষা করবে না। এই বাড়িটা কিন্তু তোমারও বৌমা, একদিন আমিও বউ ছিলাম, আজ শাশুড়ি হয়েছি। শাশুড়ি মায়ের কথাগুলো শুনে নিজে আরো ভালো হওয়ার প্রতিজ্ঞা করলাম মনে মনে। খুশিতে কান্না আসছিল আমার, কিন্তু সকলের সামনে নিজেকে সামলে নিলাম। খাওয়ার শেষে বাসন পরিষ্কার করতে গেলে শাশুড়ি মা বললেন, বৌমা তোমায় আজ থেকে বাসন পরিষ্কার করতে হবে না। বাসন পরিষ্কার, ঘর পরিষ্কার ও মোছার জন্য কাল থেকে একজন মহিলা আসবে। আমাদের একটু বুঝতে ভুল হয়েছিল বৌমা, তুমি এত পরিশ্রম করো সেটা আমরা ঠিকভাবে বুঝতে চেষ্টা করিনি। তুমি আমার মেয়েও নও, পুত্রবধূ, তাই বলি কি আমি তোমার ভালো মন্দ বুঝবো না? সবকিছু দূরে থাক, আমরা মানুষ, তাই সকল মানুষের উচিত নিজের মতো করে অন্যদের কষ্ট ও দায়িত্ব অনুভব করা। ইচ্ছে করছে শাশুড়ি মায়ের কপালে একটা চুমু দিই, পারলাম না দিই, তবে এমন মায়ের মতো শাশুড়িও কপালে কোনো না কোনো দিন ঠিকই ভালোবাসার চিহ্ন